কোটিপতি মেয়েটি অটো ড্রাইভারকে বলল, ভাড়া ভেতরে পাবে, রুমে চলে এসো। এরপর যা হলো তা দেখে ইনসানিয়াত বা মানবতাও কেঁদে উঠল। বন্ধুরা, এটি কর্ণাটকের একটি সত্য এবং গায়ে কাঁটা দেওয়ার মতো কাহিনী। সেদিন সন্ধে তখন প্রায় 8:30। শহরের হলুদ স্ট্রিট লাইটের আলোয় ট্রাফিক ধীরে ধীরে কমে আসছিল। তখনই একটি পুরনো অটো লাল বাতি পার করে মূল রাস্তার দিকে এগিয়ে যাচ্ছিল। সেটি চালাচ্ছিল রমেশ, একজন পরিশ্রমী অটো ড্রাইভার, যে সারাদিনের ক্লান্তির পর এবার নিজের ছোট ঘরে ফিরছিল। পকেটে সারাদিনের মেহনতের উপার্জিত 100 টাকার নোট আর কিছু কয়েন রাখা ছিল। সে শুধু এটাই ভাবছিল যে ঘরে গিয়ে গরম চা খাবে, বাচ্চাদের জড়িয়ে ধরবে আর একটু আরাম করবে। তার স্ত্রী লক্ষ্মী আর 2 ছোট বাচ্চা তার জন্য অপেক্ষা করছিল। এরই মাঝে যখন সে কোরমাঙ্গলার চৌরাস্তার কাছে পৌঁছল, দেখল রাস্তার ধারে এক মেয়ে একা দাঁড়িয়ে আছে। পরনে দামি ডিজাইনার পোশাক, উঁচু হিল, খোলা লম্বা চুল আর চেহারা কোনো ফিল্মি অভিনেত্রীর চেয়ে কম নয়, কিন্তু তার চালচলন ডগমগ করছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে পুরোপুরি নেশায় ছিল। তার চোখ লাল ছিল, ঠোঁটে আধো হাসি আর হাতে দামি হ্যান্ডব্যাগ ঝুলছিল। মেয়েটি হাত তুলল আর টলমল করে বলল, ভইয়া অটো প্লিজ। রমেশ ঝটপট ব্রেক কষল। অটো তার সামনে থামল। সে লড়খড়াতে লড়খড়াতে বলল, হোয়াইটফিল্ড, গোল্ডেন ওকস অ্যাপার্টমেন্ট, বি ব্লক, ফ্ল্যাট নাম্বার 405। গলার স্বরে মদের ভারী ভাব আর ভাঙন দুটোই ছিল। রমেশ কিছু না বলে অটো চালিয়ে দিল। রিয়ার ভিউ মিররে সে মেয়েটির দিকে তাকাল। সে সিটে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলেছিল। চুলগুলো মুখে ছড়িয়েছিল। রমেশ মনে মনে ভাবল, মাঝে মাঝে বড়লোকই নেশার চেয়ে বেশি বিপজ্জনক হয়, মানুষকে নিজের পরিচয় থেকে নামিয়ে দেয়। প্রায় 15 মিনিট পর অটো হোয়াইটফিল্ডের গোল্ডেন ওক সোসাইটির গেটে পৌঁছাল। উঁচু দেওয়াল, সিকিউরিটি গার্ডের কেবিন, ভেতরে চওড়া রাস্তা, দুপাশে সবুজ গাছে ঢাকা। রমেশ অটো থামিয়ে বলল, ম্যাডাম, আপনার জায়গায় এসে গেছে, ভাড়া 240 টাকা। মেয়েটি নামার চেষ্টা করল, কিন্তু পা পিছলে গেল। সে পড়ে যেতে যেতে বেঁচে গেল। রমেশ সঙ্গে সঙ্গে নেমে তাকে সাহায্য করল। সাবধান ম্যাডাম, উপরে কিভাবে যাবেন, দিয়ে আসব কি? মেয়েটি ধীরে ধীরে মাথা নাড়াল। সে কিছুই বলল না, শুধু তার চোখে শূন্যতা আর ক্লান্তি ছিল। রমেশ অটো পার্ক করল এবং মানবিকতার খাতিরে তাকে সাহায্য করে লিফট পর্যন্ত নিয়ে গেল। লিফটের আয়নায় দুজনের মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল। একজন গরিব পরিশ্রমী অটো ড্রাইভার, আরেকজন ধনী কিন্তু পুরোপুরি ভেঙে পড়া মেয়ে। সেই মুহূর্তে রমেশ নিজেকে বলল, কারোর অবস্থা দেখে হেসো না, কে জানে সে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। লিফট থেকে বেরোতেই দুজনে ফ্ল্যাট নম্বর 405-এর সামনে পৌঁছাল। মেয়েটি ব্যাগ থেকে চাবি বের করল, দরজা খুলল। রমেশ বলল, ম্যাডাম, ভাড়া দিয়ে দিন, আমাকে বেরোতে হবে, ঘরে বাচ্চারা অপেক্ষা করছে। সে হাসল আর বলল, ভেতরে এসো, দিয়ে দিচ্ছি। রমেশ ইতস্তত করছিল, না ম্যাডাম, এখানেই ঠিক আছে। কিন্তু মেয়েটি তার হাত ধরে ফেলল। আর মাত্র 2 মিনিট, আমি খুব ক্লান্ত, একা চলতে পারছি না। রমেশ কিছুক্ষণ ভাবল, পাছে কোনো বিপদ না হয়, কিন্তু তার অবস্থা দেখে মানবিকতার খাতিরে সে চুপচাপ ভেতরে পা রাখল। দরজার ভেতরে যেতেই সে থমকে গেল। দামি ইটালিয়ান ফার্নিচার, কাঁচের দেওয়াল, পারফিউমের সুগন্ধ, দামি আলো, ঘরের প্রতিটা কোণা যেন বিলাসিতার আয়না ছিল। রমেশ কখনো এমন জায়গা দেখেনি। মেয়েটি বলল, বসো। রমেশ বলল, ম্যাডাম, জলদি করুন, আমাকে যেতে হবে। সে হেসে উঠল, এত তারা কিসের, একটু রিল্যাক্স করো। সে বার কাউন্টার পর্যন্ত গেল, একটা গ্লাসে মদ ঢালল আর তার দিকে এগিয়ে দিল। রমেশ হাত পিছিয়ে নিল, না ম্যাডাম, আমি পান করি না। সে হাসল, ভয় পেও না, একটুখানিই তো, কেউ জানতে পারবে না। সে জোর করে গ্লাসটি তার হাতে ধরিয়ে দিল। রমেশ ইতস্তত করে এক চুমুক নিল, গলায় যেন জ্বালা অনুভূত হল। মেয়েটি দ্বিতীয় গ্লাসটিও ভরে দিল। এবার রমেশের পা টলতে লাগল, ঘোরের আলোগুলো ঝাপসা হয়ে আসতে লাগল। সে বলল, ম্যাডাম, এবার যেতে হবে। কিন্তু তার আগেই মেয়েটি তার খুব কাছে চলে এলো, এত কাছে যে তার মুখের সুগন্ধ রমেশের নিঃশ্বাসে মিশে গেল। রমেশের মাথা ঘুরতে লাগল, আওয়াজগুলো অস্পষ্ট হয়ে আসছিল। শেষবার সে শুধু এটুকুই দেখল যে মেয়েটি তার খুব কাছে আসছিল
আর তারপর সবকিছু অন্ধকারে হারিয়ে গেল। যখন চোখ খুলল তখন বাইরে থেকে সকালের হালকা আলো ঘরে আসছিল। মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। রমেশ চারিদিকে তাকালো। ঘরটা অগোছালো ছিল। সে ঘাবড়ে গিয়ে উঠল। টেবিলে তার মোবাইল রাখা ছিল, যার স্ক্রিনে কিছু একটা চলছিল। সে মোবাইলটি হাতে নিতেই একটি ভিডিও চলতে শুরু করল, আর সেটি দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। নিজেকে ওই ভিডিওতে দেখে সে পাথরের মতো হয়ে গেল। চেহারা ফ্যাকাশে হয়ে গেল, হাত কাঁপতে লাগল। তার ঠোঁট দিয়ে শুধু এটুকুই বেরোল, হে ভগবান, আমি কি করে ফেললাম? আমি তো শুধু সাহায্য করতে এসেছিলাম। সে হন্তদন্ত হয়ে উঠল। ঘরে না ছিল মেয়েটি, না ছিল অন্য কেউ, শুধু মদির খালি বোতল, ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড় আর একটি ভাঙা হৃদয়। সে মোবাইলটি বন্ধ করল আর লড়খড়ে পায়ে বাইরে বেরিয়ে এলো। নিচে এসে তাজা বাতাস নিতেই তার মাথা ঘুরিয়ে উঠল। সে রাস্তার ধারে গিয়ে বসে পড়ল। অনেকক্ষণ পর সামলে নিয়ে সে নিজের অটোর দিকে তাকালো। ওই অটোটিই তার রুজিরুটির মাধ্যম ছিল। এখন সেটি যেন কোনো অপরাধ আর ভয়ের সাক্ষী মনে হচ্ছিল। সে বিড়বিড় করে বলল, হে ভগবান, আমি কি করলাম? আমি তো শুধু মানবতা দেখাতে গিয়েছিলাম। সেদিন সে বাড়ি গেল না। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াল। কারোর থেকে নজর বাঁচিয়ে নিজের থেকে পালিয়ে বেড়াল। সন্ধে হতে হতে সে ঠিক করল, আমি কাউকে কিছু বলবো না। যদি লক্ষ্মী আর বাচ্চারা জানতে পারে তবে আমার সম্মান ধুলোয় মিশে যাবে। আমি মরে যাব, কিন্তু এই সত্যি কাউকে বলবো না। পরের দিন সকালে যখন সে বাড়ি পৌঁছল, লক্ষ্মী জিজ্ঞেস করল, সারা রাত কোথায় ছিলে? বাচ্চারা কাঁদছিল। রমেশ মিথ্যে বলল, অটো খারাপ হয়ে গিয়েছিল, গ্যারেজে ছিল। লক্ষ্মী বেশি প্রশ্ন করল না, কিন্তু তার চেহারার ক্লান্তি আর চোখের ভয় দেখে বুঝে নিল যে কিছু একটা গণ্ডগোল আছে। 3 দিন কেটে গেল। রমেশ যেন নিজের মধ্যেই হারিয়ে গেল। আগে যে রোজ হাসিমুখে অটো চালাত, এখন সে যাত্রী দেখলেই এড়িয়ে চলত। প্রত্যেকটা মুখকে সে সন্দেহের নজরে দেখত। কেউ ওই ভিডিওর ব্যাপারে জেনে যায়নি তো? মোবাইলের প্রতিটা শব্দ তাকে ভয় ধরাত। তার ঘুম উড়ে গিয়েছিল, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আর তারপর চতুর্থ দিনে তার সবচেয়ে বড় ভয় সত্যি হল। দুপুরে তার মোবাইলে একটি অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ এলো, যদি না চাও যে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাক আর তোমার পুরো মহল্লা, পরিবার ও বাচ্চারা এটা দেখুক, তবে সন্ধেবেলা 5,000 টাকা নিয়ে গোল্ডেন ওকস অ্যাপার্টমেন্টে চলে এসো। ভিডিওর সেই থাম্বনেল লাগানো ছিল, সেই রাত, সেই ঘর, সেই সে। রমেশের রক্ত যেন জমে গেল। সে মোবাইলটি ফেলে দিল। নিঃশ্বাস দ্রুত বইতে লাগল। কপালে ঘাম আর মনে ভয়ের আগুন। সে বুঝে গেল মেয়েটি এবার তাকে ব্ল্যাকমেল করছে। কিন্তু কি করবে সে? গরিব মানুষ ছিল, রোজগার কামাইয়ে কষ্টে সংসার চলত। তাও সে বাড়িতে মিথ্যে বলল, একটু অটো মেরামতের খরচ আছে। আর যা কিছু সামান্য জমানো টাকা ছিল তাই নিয়ে সন্ধ্যায় গোল্ডেন ওকসে পৌঁছল। লিফট দিয়ে উপরে গেল। সেই ফ্ল্যাট, নাম্বার 405। দরজা খোলা ছিল, সামনে সেই মেয়ে সোনিয়া। এখন পুরোপুরি জ্ঞান ফিরত, হাসি মুখে। চেহারায় কোনো লজ্জা নেই, শুধু অহংকার, চালাকি আর লোভ। সে বলল, এসে গেলে? খুব জলদি মেনে নিলে তো? রমেশ কাঁপা গলায় বলল, ম্যাডাম, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি তো শুধু সাহায্য করতে এসেছিলাম। দয়া করে ওই ভিডিও ডিলিট করে দিন। আমার বাচ্চা আছে, স্ত্রী আছে, সব বরবাদ হয়ে যাবে। সে হাসল, ডিলিট? না রমেশ, এখন এটা আমার রোজগারের মাধ্যম। সে হাত বাড়িয়ে বলল, টাকা? রমেশ কাঁপতে কাঁপতে 5,000 টাকা তার সামনে রেখে দিল। সে বলল, খুব ভালো, এবার যাও, কিন্তু মনে রেখো প্রতি সপ্তাহে এই টাকাটাই চাই। রমেশ অবাক হয়ে বলল, প্রতি সপ্তাহে? সে বলল, হ্যাঁ, না হলে ভেবে নিও তোর মহল্লায়, তোর বাচ্চাদের স্কুলে, তোর স্ত্রীর আত্মীয়দের মধ্যে সবাইকে এই ভিডিও দেখিয়ে দেব। তখন তোর ইজ্জত ধুলোয় মিশে যাবে। রমেশের চোখে জল এসে গেল। সে হাত জোর করে বলল, দয়া করে এমন করবেন না ম্যাডাম, আমি মরে যাব। কিন্তু সে নিষ্ঠুরভাবে বলল, মরতে হয়তো মর, কিন্তু টাকা দিতে দেরি করিস না। সেই দিনের পর রমেশের জীবন নরক হয়ে গেল। প্রতি সপ্তাহে সে টাকার ব্যবস্থা করত, কখনো ধার নিত, কখনো অটোর কামাই থেকে বাঁচিয়ে, কখনো ছোটখাটো জিনিস বিক্রি করে। কিন্তু মেয়েটির খিদে বাড়তেই থাকল। সে প্রতিবার নতুন দাবি নিয়ে সামনে আসত, কখনো 10,000, কখনো 15, কখনো 25। ধীরে ধীরে ঘরের হাল খারাপ হতে লাগল। লক্ষ্মী বুঝতে পারছিল না কেন তার স্বামী হঠাৎ এত বদলে গেল। আগে যে বাচ্চাদের জন্য মিষ্টি আনত, এখন সে খালি হাতে ফিরত। কথায় কথায় খিটখিটে হয়ে গিয়েছিল।
কখনো গভীর রাত পর্যন্ত বাইরে থাকত, কখনো না বলে গায়েব হয়ে যেত। বাচ্চারা জিজ্ঞেস করত, পাপা আজ আপনি এত মনমরা কেন? রমেশ শুধু হাসত, কিন্তু ভেতর থেকে সে ভেঙে যাচ্ছিল। একদিন লক্ষ্মী প্রশ্ন করল, আসল কি চলছে রমেশ? তোমার মধ্যে এত ভয় কেন? তুমি আগের মতো নেই। রমেশ চুপ থাকল। সে শুধু এটুকুই বলল, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে, কিন্তু আমি সব ঠিক করে দেব। লক্ষ্মী তার হাত ধরে বলল, কোন ভুল? বলো না আমাকে। আমি তোমার স্ত্রী, আমি তোমার সাথ কখনো ছাড়ব না। রমেশ নজর নামিয়ে নিল। না লক্ষ্মী, তুই বুঝবি না। যদি তুই জানতে পারিস তবে তুই আমায় ঘৃণা করবি। সেই রাতে সে অনেকক্ষণ ছাদের ওপর বসে আকাশ দেখল। চোখ থেকে জল বইতে থাকল। সে নিজেকে বলছিল, কাশ সেই রাতে আমি না থামতাম, কাশ আমি মানবতা দেখানোর বদলে এগিয়ে যেতাম, কাশ আমি তাকে সাহায্য না করতাম। কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। পরের সপ্তাহে মেয়েটি আবার কল করল। এবার 20,000 চাই, না হলে ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেব। রমেশ এবার পুরোপুরি ভেঙে পড়েছিল। তার কাছে টাকা ছিল না। সে কাকুতি মিনতি করল, দয়া করে আর কয়েকটা দিন সময় দিন। সে বলল, একদিনও নয়। সেই দিন আর রাত তার জন্য সবচেয়ে ভারী ছিল। সে প্রতিটা যাত্রীকে দেখে ভয় পাচ্ছিল যে কেউ ওই ভিডিওর কথা বলে ফেলবে না তো। মোবাইলের প্রতিটা আওয়াজ তাকে ভয় ধরাত। তার ঘুম, তার শান্তি সব কিছু শেষ হয়ে গিয়েছিল। তারপর একদিন যখন তার ভয় সীমা ছাড়িয়ে গেল, সে ক্লান্ত হয়ে থানায় পৌঁছল। কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমি কোনো অপরাধ করিনি, কিন্তু আমাকে এক ধনী মেয়ে ব্ল্যাকমেল করছে। পুলিশরা প্রথমে তাকে সন্দেহের চোখে দেখতে লাগল, কিন্তু যখন সে সব সত্যি বলল আর মোবাইলে ভিডিও দেখালো, তখন সবাই অবাক হয়ে গেল। সামনে ইন্সপেক্টর সিং বসেছিলেন, কঠোর চোখের, কিন্তু ভেতর থেকে খুব বুদ্ধিমান আর মানবিকতায় ভরা মানুষ। তিনি জিজ্ঞেস করলেন, দেখো রমেশ, পরিষ্কার করে বলো সেদিন রাতে কি হয়েছিল। রমেশ ধীরে ধীরে পুরোটা বলল। কিভাবে সে নেশায় চুর এক মেয়েকে সাহায্য করেছিল, কিভাবে সে ফ্ল্যাটে নিয়ে গেল, কিভাবে জোর করে মদ খাওয়ালো, আর পরের সকালে ওই ভিডিও। ইন্সপেক্টর সিং চুপচাপ শুনলেন। তারপর বললেন, তুমি জানো যদি এটা সত্যি হয় তবে এটা শুধু ব্ল্যাকমেল নয়, বরং সেক্সুয়াল এক্সপ্লয়টেশন আর জোর করে নেশা করানোর কেস। কিন্তু আমাদের প্রমাণ চাই। রমেশ কাঁপতে কাঁপতে বলল, স্যার, তার নাম সোনিয়া, গোল্ডেন অফ অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট নম্বর 405। ইন্সপেক্টর তখনই দুজনকে আদেশ দিলেন, চলো ওখানেই যাই। যদি এই মেয়ে মিথ্যেবাদী হয় তবে আজর খেলা শেষ। রাত 10টার দিকে পুলিশ টিম গোল্ডেন ওকস অ্যাপার্টমেন্টে পৌঁছালো। গার্ড যখন জিজ্ঞেস করল, ইন্সপেক্টর কড়া গলায় বললেন, ফ্ল্যাট 405-এ সোনিয়া থাকে না? গার্ড বলল, হ্যাঁ স্যার, এই তো মাত্র এলো, কোনো পার্টি চলছে বোধহয়। টিম উপরে পৌঁছালো। দরজা থেকে মিউজিক আর হাসির শব্দ আসছিল। দরজা খোলানো হলো। সামনে সেই মেয়ে সোনিয়া, এবার পুরোপুরি সেজেগুজে, হাতে মদের গ্লাস, মুখে কৃত্রিম হাসি। কি ব্যাপার অফিসার? সে অবলীলায় বলল। ইন্সপেক্টর বললেন, আমাদের আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে, থানায় চলুন। সে হাসল। জিজ্ঞাসাবাদ? আমাকে? কি রসিকতা এটা! আমি বড় এক এনজিওতে কাজ করি, দামি পরিবারের মেয়ে। ইন্সপেক্টর বললেন, আমাদের সব জানা হয়ে যাবে, শুধু চলুন। থানায় পৌঁছে মহিলা পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। শুরুতে সোনিয়া সব মিথ্যে বলল, ওই লোকটাই আমার পেছনে পড়েছিল, আমাকে ফোর্স করেছিল। কিন্তু যখন পুলিশ তার মোবাইল আর সোসাইটির সিসিটিভি ফুটেজের কথা বলল, তখন তার চেহারার রং উড়ে গেল। সে বলল, কোন ফুটেজ? ইন্সপেক্টর হাসলেন, সেটাই যা তোমার বিল্ডিংয়ের ক্যামেরায় আছে, যেখানে তুমি নিজেই তাকে ভেতরে টেনেছিলে। সোনিয়া চুপ হয়ে গেল। তার কপালে ঘাম দেখা দিল। প্রায় 10 মিনিটের স্তব্ধতার পর সে হাউহাউ করে কাঁদতে লাগল। স্যার, ভুল হয়ে গেছে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি তো শুধু মজার জন্য করছিলাম। ইন্সপেক্টর বললেন, মিথ্যে বলছ, সত্যিটা বলো। তখন সোনিয়া ধীরে ধীরে সব উগড়ে দিল। সেদিন আমার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছিল, আমি খুব রেগেছিলাম, মদ খেয়ে নিয়েছিলাম, আর যখন বাইরে বেরোলাম তখনই ওই অটোওয়ালাকে দেখলাম। ওকে ভালো মানুষ মনে হলো, কিন্তু নেশায় আমি এমন কিছু করে বসলাম যা করা উচিত ছিল না। সকালে যখন জ্ঞান ফিরল, ভয় হলো যে ও কিছু বলে না দেয়, তাই আমি ওর ভিডিও বানিয়ে নিলাম আর ব্ল্যাকমেল করা শুরু করলাম। ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন, শুধু কি ওই একজন? সোনিয়া মাথা নিচু করে নিল। না স্যার, আরও অনেকে ছিল, আমরা দুজনে মিলে এসব করতাম। অন্যজনকে? তার নাম ববলি, ক্লাবে বার ড্যান্সার। ওই শিখিয়েছিল কিভাবে বড়লোক হওয়ার জন্য পুরুষদের ফাঁসাতে হয়। এটুকু শুনতেই ইন্সপেক্টর অন্য টিম পাঠালেন। ববলিকে সেই রাতেই ক্লাব থেকে গ্রেফতার করা হলো। দুজনকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো।
প্রথমে ববলি অস্বীকার করছিল, পরে সোনিয়ার কথা শুনে ভেঙে পড়ল। বলল, আমরা অনেক অটো ড্রাইভার, ডেলিভারি বয়, মজুর আর সাধারণ মানুষকে ফাঁসিয়েছিলাম। ভিডিও বানাতাম আর টাকা আদায় করতাম। কেউ রিপোর্ট করত না, কারণ তারা সম্মানহানির ভয়ে থাকত। থানার পরিবেশ ভারী হয়ে গেল। রমেশকে সামনে আনা হলো। সোনিয়া যখন তাকে দেখল, তার চোখ নিচু হয়ে গেল। সে বলল, সরি রমেশ, আমি খুব খারাপ ছিলাম, আমাকে ক্ষমা করে দাও। রমেশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বলল, আমাকে ক্ষমা করো আমার ভগবান, আমি তো শুধু মানবতা দেখিয়েছিলাম। ইন্সপেক্টর যাদব সোনিয়ার দিকে তাকিয়ে বললেন, কারুর বাধ্যতাকে নিজের মজার খেলনা বানানো সবচেয়ে বড় অপরাধ। তুমি শুধু একটা মানুষের ইজ্জত ছিনিয়ে নাওনি, বরং মানবতাকেও নোংরা করেছ। সেই রাতে 2 মহিলাকেই জেলে পাঠিয়ে দেওয়া হলো। ভিডিও পুলিশের নজরদারিতে ডিলিট করানো হলো আর প্রমাণ আদালতে জমা দেওয়া হলো। যখন এই খবর ছড়িয়ে পড়ল, রমেশের চোখে এক অদ্ভুত স্বস্তি দেখা দিল। কিন্তু তার মনে এখনও একটা ভয় ছিল, যদি লক্ষ্মী জানতে পারে। পরের দিন ইন্সপেক্টর নিজেই তার বাড়িতে ফোন করলেন আর সব বুঝিয়ে বললেন। লক্ষ্মী কাঁদতে লাগল। আমার স্বামী গুনাগার নয়, বরং ভিকটিম। সে রমেশের হাত ধরে বলল, তুমি আমার থেকে কেন লুকাচ্ছিলে? আমি তোমার সাথ কখন ছাড়তাম না। রমেশ ডুকে কেঁদে উঠল। ভয় পেয়েছিলাম সমাজ থেকে, মানুষের নজর থেকে, নিজের বাড়ির লোকেদের থেকে। ভেবেছিলাম যদি তুমি জানতে পারো তবে তুমি আমায় ঘৃণা করবে। লক্ষ্মী তার চোখের জল মুছিয়ে দিল। যে অন্যায় সহ্য করেছে সে দোষী হয় না, সে শিক্ষা হয়। তুমি ইনসানিয়ত দেখিয়েছিলে, ভুল করনি। সেই দিনের পর রমেশ কসম খেল, এখন থেকে কখনো কাউকে না ভেবে চিনতে সাহায্য করবে না, কিন্তু যদি করে তবে সাবধানতার সাথে আর চোখ কান খোলা রেখে করবে। আর সবচেয়ে জরুরি, এখন কোনো ভয়কে নিজের সত্যের চেয়ে বড় হতে দেবে না। পরের দিন যখন পুলিশ 2 মহিলাকে আদালতে পেশ করল, জজ সাহেব পরিষ্কার বললেন, সম্মান হত্যা করাও একটি অপরাধ, আর এটি সবচেয়ে বড় পাপ। দুজনকে দীর্ঘ সাজা শোনানো হলো। থানা থেকে বেরোনোর সময় ইন্সপেক্টর যাদব রমেশের কাঁধে হাত রাখলেন। তুমি সাহস দেখিয়েছ বলে আরও অনেক নির্দোষ বেঁচে গেল। রমেশ মাথা নিচু করল। ধন্যবাদ স্যার, এবার জীবনটা আবার শুরু করতে হবে। কিছুদিন কেটে গেল। সোনিয়া আর ববলি জেলে চলে গেছে, কেস শেষ হয়ে গেছে। কিন্তু রমেশের জীবন এখনও সেই ধাক্কা থেকে পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। প্রতি রাতে যখন সে চোখ বন্ধ করত, সেই রাতের কথা মনে পড়ে যেত। সেই নেশায় চুর চেহারা, সেই ঘর, সেই ভিডিও আর সেই মুহূর্ত যা তার জীবন বদলে দিয়েছিল। সে বাড়ি তো ফিরেছিল, কিন্তু এখন আর আগের মতো হাসত না। লক্ষ্মী তার প্রতিটা নীরবতা অনুভব করত। সে জানত আঘাত শরীরে নয়, আত্মায় লেগেছে। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, লক্ষ্মী তার কাছে এসে বলল, শোনো রমেশ, কতদিন এভাবে থাকবে? ভুল তোমার ছিল না, যা ঘটে গেছে তা মনে করে নিজেকে আর শাস্তি দিও না। রমেশ ম্লান স্বরে বলল, লক্ষ্মী, তুমি বুঝবে না। সেই রাতে শুধু আমার শরীর নয়, আমার বিশ্বাসও ভেঙে গেছে। আমি মানুষের নজরকে ভয় পেতে শুরু করেছি। এখন যে কোনো মহিলাকে দেখলে ভয় হয়, পাছে আবার ফাঁসা না দেয়। লক্ষ্মী তার হাত ধরল। ভয় নয়, শিক্ষা হিসাবে নাও। এখন তুমি জানো যে জীবনের সব চাকচিক্য সত্যি হয় না। কিছু চেহারা হাসি মুখেও বিষ দিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, তুমি একা নও। আমি আছি, বাচ্চারা আছে, আমরা সাথে আছি। রমেশের চোখে জল এসে গেল। সে বলল, যদি সেদিন তুমি আমার সাথ না দিতে, তবে হয়তো আমি বেঁচে থাকতাম না। লক্ষ্মী হাসল। আমি তোমার স্ত্রী, সাথী, তোমার অর্ধেক অংশ। তোমার ভুল এটা ছিল না যে তুমি কাউকে সাহায্য করেছ, ভুল এটা ছিল যে তুমি সত্যটা লুকিয়েছিলে। সেই রাতে দুজন অনেকক্ষণ কথা বলল। ধীরে ধীরে সেই ভয় যা রমেশের মনে বাসা বেঁধেছিল তা গলতে শুরু করল। লক্ষ্মী বলল, এখন আবার ওই অটো চালাও, ওই রাস্তাগুলোই দেখো, ওই মানুষের সাথেই মেশো। ভয়কে হারানোর একটাই রাস্তা, তার মুখোমুখি হওয়া। পরের দিনই রমেশ নিজের অটো পরিষ্কার করল, নতুন গদি লাগালো আর রাস্তায় বেরিয়ে পড়ল। শুরুতে প্রত্যেক যাত্রীকে দেখে ঘাবড়ে যেত, কিন্তু ধীরে ধীরে তার চোখে আত্মবিশ্বাস ফিরে এলো। মানুষ আবার তাকে চিনতে শুরু করল। আরে রমেশ ভাই, কোথায় ছিলেন এতদিন? সে শুধু হাসত। একটু ভুল লোকেদের মাঝে জড়িয়ে গিয়েছিলাম, এখন সব ঠিক আছে। কয়েক সপ্তাহ পর যখন সবকিছু একটু স্বাভাবিক হলো, একদিন সে আবার সেই জায়গাটি দেখল, সেই গোল্ডেন ওকস অ্যাপার্টমেন্ট যেখানে তার জীবন মোড় নিয়েছিল। অটো চালাতে চালাতে সে সেই বিল্ডিংয়ের দিকে তাকালো আর মৃদুস্বরে বলল, এখন আর ভয় লাগে না, শুধু প্রার্থনা বেরোয় যেন অন্য কেউ এই জালে না ফেসে। তার মুখে একটা স্বস্তি ছিল। লক্ষ্মীও এখন ঘর সামলে নিয়েছে, বাচ্চারা স্কুলে যেতে শুরু করেছে আর জীবন ধীরে ধীরে পথে ভিড়ছে। কিছু সময় পর ইন্সপেক্টর সিং রমেশকে থানায় ডাকলেন। তিনি বললেন, রমেশ, তোমার কেস অনেক মানুষকে সাহস দিয়েছে। এখন অনেক গরিব মানুষ এসে নিজেদের অভিযোগ নথিভুক্ত করাচ্ছে।
রমেশ বিনয়ের সাথে বলল, স্যার, যদি আমি ভয় পেতাম তবে এসব কখনো সামনে আসতো না। ভাগ্যিস আপনি আমাকে অপরাধী ভাবেননি। ইন্সপেক্টর হেসে বললেন, কখনো কারোর দারিদ্র্যকে তার দুর্বলতা মনে করবেন না। অনেক সময় যারা সাধারণ দেখায় তারাই সবচেয়ে মজবুত হয়। তুমি সাহস দেখিয়েছ বলেই আজ অনেক পরিবার সুরক্ষিত। রমেশ সালাম জানিয়ে বাইরে বেরিয়ে গেল। রাস্তায় সে মন্দিরের সামনে থামল, প্রদীপ জ্বালালো, চোখ বন্ধ করল আর বলল, ভগবান, শুধু এই প্রার্থনা দাও যেন আমি আর কখনো কোনো মিথ্যেকে সত্যি ভেবে নিজের জীবন বরবাদ না করি। আর যে সাহায্যই করি না কেন তা যেন সঠিক সাহায্য হয়, কোনো ভয় ছাড়াই। সেই মুহূর্তটা তার জন্য মুক্তির মতো ছিল। প্রথমবার সে অনুভব করল যে জীবন ফিরে এসেছে, সত্যি, সম্মান, আপনজন আর সবচেয়ে বড় জিনিস শান্তির সাথে। রাতে যখন ঘরে ফিরল, লক্ষ্মী দরজায় দাঁড়িয়েছিল, হাতে চায়ের কাপ আর মুখে সেই পুরনো হাসি। ক্লান্ত হয়ে গেছ? রমেশ বলল, না, আজ যেন শান্তি পেলাম। এখন মনে হচ্ছে আমি সত্যি বেঁচে আছি। লক্ষ্মী বলল, শুধু মনে রেখো রমেশ, কখনো ভালো কাজ করতে ভয় পেও না, শুধু ভালো কাজ করার সময় চোখ খোলা রেখো। রমেশ ধীরে ধীরে বলল, এখন থেকে ইনসানিয়ত দেখানোর আগে ভাবব ঠিকই, কিন্তু ইনসানিয়ত ছাড়ব না। তারা দুজন বারান্দায় বসল, বাচ্চারা তাদের কোলে খেলছিল, আর দূরে আকাশে প্রদীপের শিখা টিপটিপ করছিল, যেন জীবন আবার নতুন সকাল পেয়েছে। বন্ধুরা, এই কাহিনী থেকে শুধু একটাই কথা বুঝুন, দুনিয়ায় খারাপ লোকেরা মাঝে মাঝে নিষ্পাপ চেহারার আড়ালে লুকিয়ে থাকে। কিন্তু তার মানে এই নয় যে ভালো কাজের উপর সন্দেহ করা হবে, বরং জরুরি হল ভালো কাজ করার সময় বুদ্ধিমত্তা খাটানো। কারণ প্রত্যেক সাহায্যকারী মানুষ ভগবান হয় না, আর প্রত্যেক হাসি মুখের চেহারাও সত্যি হয় না। কিন্তু আপনি যদি রমেশের জায়গায় হতেন, তবে কি সেই নেশায় চুর মেয়েটিকে সাহায্য করতেন, নাকি ভয় পেয়ে এগিয়ে যেতেন? আপনার উত্তর কমেন্টে জানান, কারণ মাঝে মাঝে একটি সিদ্ধান্ত পুরো জীবন বদলে দেয়। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ মানবতাকে বাঁচিয়ে রাখুন, ভালো কাজকে অভ্যেস বানান, কিন্তু কোনো অজানাকে সাহায্য করার আগে সাবধান ও সতর্ক অবশ্যই থাকুন।